আসসালামু আলাইকুম। অ্যাডমিশন সেকেন্ড টাইম ব্যাচ 2024-25 আপনাদের সকলকে আজকের মার্কেটিং 3 নাম্বার ক্লাসে স্বাগতম। আজকে আমরা মার্কেটিং প্রথম এবং দ্বিতীয় যে লেকচারগুলো নিয়েছিলাম তার উপর রিভিশন ক্লাস নিব। অর্থাৎ ব্যবসা আমরা যে পড়েছিলাম বিপণনের মৌলিক ধারণা, এবং তারপরে যে অধ্যায়টা ক্লাস নিয়েছিলাম বিপণন কার্যাবলী। আমরা বিপণনের মৌলিক ধারণা, বিপণন পরিবেশ, বিপণনের কার্যাবলী, এই অধ্যায়গুলো থেকে আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করব, যেই সকল প্রশ্নগুলো বিগত বছরে এসেছিল। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ওকে, সবাই একটু তাড়াতাড়ি চলে আসি আমরা। ঈদ মোবারক। ঈদ তো চলে গেছে সপ্তাহ আগে। ঠিক আছে, ওকে। এটা মার্কেটিং ক্লাস। যাদের মার্কেটিং রয়েছে, অর্থাৎ যারা শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটিতে এক্সাম দিবেন তাদেরই তো মার্কেটিং লাগবে, আর ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দেওয়ার সুযোগ নাই দ্বিতীয় বছর। চলুন আমরা সেটা অ্যানালাইসিস করি। হ্যাঁ, প্রথম পত্রের এমসিকিউ ক্লাসগুলো যেগুলো আমরা নিয়েছিলাম। দেখেন, প্রশ্ন দেখেন, নিচের কোন মতবাদটি অনুধাবন ও সাড়া প্রদান দর্শন অনুসরণ করা হয়? ওকে, আমি একটু বুঝিয়ে বুঝিয়ে সমাধান করাবো, ভালোভাবে খেয়াল রাখেন। এই যে মতবাদগুলো রয়েছে, টোটাল এখানে 4টা মতবাদ আছে। উদ্বোধন মতবাদ, এই মতবাদটা কি? এটা হচ্ছে ক্রেতারা ওই ধরনের পণ্যগুলো পছন্দ করবে যেগুলোর দাম কম, দাম কম প্লাস সহজে প্রাপ্তি। ওকে, আবার বিক্রয় মতবাদ অনুযায়ী এই ধরনের বিশ্বাস থাকে, আপনি যত বেশি প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করবেন, মানে বিজ্ঞাপন দিবেন, তত বেশি বিক্রি হবে এবং তত বেশি মুনাফা হবে। সামাজিক বিপণন মতবাদ অনুযায়ী পরিবেশ রক্ষা, পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়, পরিবেশ রক্ষায় গুরুত্ব দেওয়া হয়, এটাকে বলা হয় টেকসই মতবাদ, টেকসই ধারণা। আর বিপণন মতবাদ অনুযায়ী ক্রেতার প্রয়োজন, ক্রেতার প্রয়োজন এটা আপনাকে অনুধাবন করতে হবে। ক্রেতার প্রয়োজন অনুধাবন, ঠিক আছে? অর্থাৎ ক্রেতার প্রয়োজন অনুধাবন ও সাড়া প্রদান দর্শন অনুসরণ করা হয় বিপণন মতবাদে। ক্লিয়ার? এছাড়া আরেকটা মতবাদ আছে, হচ্ছে পণ্য মতবাদ। ওই মতবাদ অনুযায়ী ক্রেতারা ওই ধরনের পণ্য পছন্দ করবে যেগুলোর কোয়ালিটি সবচাইতে ভালো। তার মানে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে বিপণন মতবাদ, কারণ বিপণন মতবাদে ক্রেতার প্রয়োজন অনুধাবন করা হয় এবং সেই অনুযায়ী সাড়া প্রদান করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ইজ ইট ক্লিয়ার? ওকে, আচ্ছা। তারপরটা আসেন, এটা হচ্ছে বিপণন মতবাদ। তারপর আসেন বিপণনের সবচেয়ে পুরাতন মতবাদ কোনটা? আমরা জানি কি আধুনিকটা কোনটা, আমি বলছি আধুনিক যে মতবাদ বিপণনের, আধুনিক মতবাদ হচ্ছে সমন্বিত
বাজারজাতকরণ মতবাদ, করণ মতবাদ, যেখানে সবকিছুই ম্যাটার করবে। ওকে, তাহলে সবচেয়ে পুরাতন মতবাদ কোনটা বলেন দেখি? উৎপাদন, পণ্য, বিনিময়, ভোগ। বিপণনের সবচেয়ে প্রাচীন মতবাদ হচ্ছে উৎপাদন মতবাদ। আর এই মতবাদের মূল বিষয় হচ্ছে ক্রেতারা ওই ধরনের পণ্য পছন্দ করে যেগুলো দাম কম এবং সহজেই পাওয়া যায়। ঠিক আছে, ওকে। ইয়েস, দুইয়ের হবে এ। ভেরি গুড। বিমু, বর্ণন, সোহানুর তারাও পেরেছেন। এরপর এটা বলেন, বিপণনে কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? আপনি কাকে বেশি গুরুত্ব দিবেন? স্থান, মূল্য, ভোক্তা, পণ্য। আমরা জানি কি বিপণন মিশ্রণের উপাদান আছে কি কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন, এগুলো আছে। তো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই কোথায়? কাস্টমারকে বা কনজিউমার। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই হচ্ছে ভোক্তাকে। এগুলোকে কম গুরুত্ব দেই, আগে ভোক্তার প্রয়োজন, অভাব, চাহিদা, এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, তাহলে হবে কি? ভোক্তা। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কোথার উপর? ভোক্তার উপর। দেখি কি কে পারছেন। হ্যাঁ, গোলাম, ওয়ালাইকুম আসসালাম, সাইফুর, শেখ দিয়া, সোহানুর, মাসফা, অনেক, সৌরভ পেরেছেন। তারপরে আসেন, এবার এটা বলেন, অযাচিত পণ্য যেমন জীবন বীমা, এটা কেউ করতে চায় না। তারপর হচ্ছে মানচিত্র, এখন আর কেউ কিনতে চায় না। ডিকশনারি, এখন এগুলো কেউ কিনে না। এরপর হচ্ছে সমাধি পাথর, এগুলো সহজে কেউ কিনতে চায় না, তবে আশেপাশে থাকে। এরকম আরো অনেক আছে। অগ্নি নির্বাপক যন্ত্র, এগুলো। এই জন্য কোন ধরনের বিপণন মতবাদটি উপযোগী? বিপণন মতবাদে ক্রেতার প্রয়োজন, ক্রেতার প্রয়োজন এটাকে গুরুত্ব দেওয়া হয়। পণ্য মতবাদে পণ্যের গুণাগুণ এটাকে গুরুত্ব দেওয়া হয়। এখানে কোয়ালিটিটাকে প্রাধান্য দেয় বেশি। উৎপাদন মতবাদে দাম কম এবং সহজে প্রাপ্তি, এটার উপর প্রাধান্য দেয়। আর বিক্রয় মতবাদে যত বেশি বিজ্ঞাপন দিবেন তত বেশি বিক্রয় হবে, তত বেশি মুনাফা হবে, এটা চিন্তা করা হয়। তাহলে অযাচিত পণ্য বিক্রয়ের জন্য কোন মতবাদটি উপযুক্ত? বিক্রয় মতবাদ। কোন মতবাদ? বিক্রয় মতবাদ। ইয়েস, ভেরি গুড। অনেকেই পারছেন, সৌরভ, মাসরুক, শেখ রানী দিয়ে পারছেন। ভেরি গুড হয়েছে। তারপর আসেন, কোন ধারণা অনুযায়ী ভোক্তাদের সর্বাধিক পছন্দ সেই সব পণ্য যেগুলো সর্বোচ্চ মান, কর্মক্ষমতা ও উদ্ভাবনী বৈশিষ্ট্য ধারণ করে? যেমন হচ্ছে আপনার আইফোন জাতীয় বিষয় বলা যায়, কোয়ালিটি সবচেয়ে ভালো, বাটার জুতা, অ্যাপেক্সের জুতা। দেখে এটা কি হবে বলেন, 5 নম্বরটা কি হবে? বুঝে বুঝে বলবেন। 5 নম্বরটা কি হবে? পাঁচের বি। নুরি আইসি বলছে বি। হ্যাঁ, মাসরুক, মাসরুক বলতেছে বি। সৌরভ বি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে পণ্য মতবাদ। হ্যাঁ, এটাই রাইট হবে, পণ্য মতবাদ। কারণ পণ্য মতবাদ অনুযায়ী ক্রেতারা ওই ধরনের পণ্যগুলো পছন্দ করে যেগুলো
কোয়ালিটি সবচেয়ে গুণগত মানে বেস্ট, দাম চিন্তা করে না, তারা ভালো মানের পণ্য চায়। তারপর আসেন, অনেক মানুষ মার্সিডিজ বেঞ্চ চায়, কেবল কয়েকজনই কিনতে সক্ষম। আচ্ছা, তার মানে আসে আমাদের ইচ্ছা, অভাব আছে, ইচ্ছে আছে, প্লাস সামর্থ্য আছে। তাহলে সেটা কি হবে? প্রয়োজন না। প্রয়োজন হচ্ছে কোনো কিছু না পাওয়ার বা কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি। তারপরে সরবরাহের, চাওয়ার, এটা হবে চাহিদা। শোনেন, প্রয়োজন, অভাব, চাহিদা, তিনটার পার্থক্য আছে। প্রয়োজন হচ্ছে, ধরেন আপনি খাবার থেকে নিজেকে বঞ্চিত মনে করতেছেন, আপনি ক্ষুধার্ত, এটা হচ্ছে প্রয়োজন। ক্ষুধা লাগছে, আপনার ভাত খাওয়ার কথা মনে হচ্ছে, ভাত, আপনার কাপড় নাই, আপনার শার্টের কথা মনে হচ্ছে, এই শার্টের কথা, ভাতের কথা, এগুলো হচ্ছে আপনার অভাব। এখন এই ভাত কেনার সামর্থ্য আপনার আছে কিনা, টাকা পয়সা বা ইচ্ছা আছে কিনা। আবার এই যে শার্ট কেনার সামর্থ্য ও ইচ্ছা আপনার আছে কিনা, যদি সামর্থ্য ও ইচ্ছা দুইটাই থাকে, সামর্থ্য থাকে, তাহলে আমরা সেটা বলবো চাহিদা। তো এখানে বলছি কি, যে সক্ষম, কিনতে সক্ষম, মানে ক্রয়ের সামর্থ্য আছে, এটা সামর্থ্য। যাদের সামর্থ্য আছে সেটা হচ্ছে আমাদের চাহিদা। এখানে তো অভাবের অপশনই দেয় নাই। বুঝতে পেরেছেন? তারপরে আসি, এরপরে আসেন, কোনো কিছু থেকে ভোক্তার বঞ্চনার অনুভূতিকে কি বলে? যেমন দেখা যাচ্ছে আপনি নিজেকে ক্ষুধার্ত মনে করছেন, ক্ষুধার্ত, বা নিজেকে সঙ্গীহীন মনে করছেন, আপনার সঙ্গী কেউ নাই, নিজেকে সঙ্গীহীন মনে করছেন, এটা হচ্ছে আমাদের প্রয়োজন। নিজেকে কোনো কিছু থেকে বঞ্চনার অনুভূতি করা বা ডিপ্রাইভ ফ্রম সামথিং, যে ডিপ্রাইভ ফ্রম সামথিং, কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করা, না পাওয়ার অনুভূতি, সেটা হচ্ছে আমাদের প্রয়োজন। যখন ওইটা কোনো বস্তুর দিক নির্দেশনা করে, বস্তুর দিকে, যেমন হচ্ছে ক্ষুধার্ত, আপনার ভাতের কথা মনে হয়েছে, সঙ্গীহীন, সঙ্গীর কথা আপনার একটা বেস্ট ফ্রেন্ডের কথা মনে হচ্ছে, বেস্ট ফ্রেন্ড, তাহলে এটা হচ্ছে অভাব। আর এই যে ভাত কেনার সামর্থ্য আপনার আছে, সামর্থ্য যদি থাকে, চাহিদা, বেস্ট ফ্রেন্ডকে চালানোর সামর্থ্য আছে, যদি চাহিদা থাকে, সামর্থ্য থাকে, তাহলে সেটা চাহিদা হবে, না হলে চাহিদা হবে না। ওকে, তাহলে সেভেনের উত্তর কি হবে? সেভেনের উত্তর হবে বি, অভাব না। বঞ্চনার অনুভূতি হচ্ছে বি, ও প্রয়োজন। আচ্ছা, নিচের কোন বাজারজাতকরণ মৌলিক ধারণা সম্পর্কিত নয়? এ বলছে কি নয়। আচ্ছা, আমরা জানি কি মৌলিক ধারণা, বিপণনের মৌলিক ধারণাগুলো কি কি শোনেন, একটা একটা করে দেখাই। মোট 5টি আছে, 5টি মৌলিক ধারণা আছে। বিপণনের মৌলিক ধারণা কয়টি? 5টি। কি কি দেখেন প্রথম থেকে? প্রয়োজন, অভাব, চাহিদা, বিপণন, অর্পণ, পণ্য, সেবা, অভিজ্ঞতা, তারপরে হচ্ছে বিনিময় ও সম্পর্ক, তারপরে হচ্ছে ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, এগুলো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, এবং সর্বশেষ হচ্ছে বাজার। এগুলো হচ্ছে আমাদের বিপণনের মৌলিক ধারণা। তার মধ্যে কোনটা নাই?
বাজার আছে, বিনিময় আছে, চাহিদা আছে, মুনাফাটা নাই। এটা মুখস্থ করেন, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, বুঝছেন? এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করেন 1 মিনিট সময়। ওকে, এরপরে আসেন তারপরে এটা বলেন, সামাজিক বাজারজাতকরণ মতবাদ এটা কোন ধারণা বহন করে? সামাজিক বাজারজাতকরণ মতবাদ এটা আপনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রফিট করবেন, আপনাদের ভোক্তা যারা থাকবে তাকে সন্তুষ্টি করবেন, এবং পরিবেশ এটাকে রক্ষা করবেন। এই তিনটা মিলে হচ্ছে আপনার সামাজিক বাজারজাতকরণ মতবাদ। অর্থাৎ এখানে পরিবেশকেও গুরুত্ব দেওয়া হবে। যেমন প্রতিষ্ঠান কি চায়? প্রতিষ্ঠান চায় মুনাফা, সেটাও করবে। ভোক্তারা কি চায়? সন্তুষ্টি হইতে চায়, সেটাও আপনি সন্তুষ্টি করবেন। এবং পরিবেশকে কি করতে চায়? রক্ষা করতে হবে, সেটাও আপনি করবেন। এই তিনটা হচ্ছে আপনার টেকসই বাজারজাতকরণ মতবাদ। এটাকে বলা হয় টেকসই বাজারজাতকরণ মতবাদ, যেখানে প্রতিষ্ঠানকেও বিবেচনা করা হয়, ভোক্তাকে বিবেচনা করা হয়, পরিবেশকে বিবেচনা করা হয়। ক্লিয়ার? এটা একটু ভালো করে বুঝেন, এটা বোঝার বিষয় আছে। 9-এর এ, হ্যাঁ 9-এর এ হবে, একটু আগে আমি বলেছি। তারপরে আসেন, বাজারজাতকরণ বিক্রয় মতবাদের প্রধানত গুরুত্ব আরোপ করা হয় কিসের উপর? বিক্রয় মতবাদে পণ্যের মূল্য না, পণ্যের মূল্য বিবেচনা করা হয় উৎপাদন মতবাদে। পণ্যের গুণাগুণ সেখানে পণ্য মতবাদে, এটা হচ্ছে উৎপাদন মতবাদ অনুযায়ী, এটা পণ্য মতবাদ অনুযায়ী। পণ্যের প্রসার, হ্যাঁ বিজ্ঞাপন দিবেন বেশি বেশি করে, পণ্যের প্রসার। পণ্যের বন্টন না, এটাও না। পণ্যের প্রসার অর্থাৎ বেশি বেশি করে বিজ্ঞাপন দিবেন, বেশি বেশি করে বিক্রি হবে, বেশি বেশি মুনাফা হবে। এটা হচ্ছে আমাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিস বাড়াতে বিক্রয় প্রসার, বিক্রয় মতবাদটা আমাদের গুরুত্ব দেয়, প্রসারমূলক কার্যক্রম। বিনিময় ও সম্পর্ক, আচ্ছা তো 10-এর কি হবে? 10-এর সি। তারপর আসেন 11, বাংলাদেশের ব্যবসায়ীদের ক্ষেত্রে কোন মতবাদটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? আগে এক সময় উৎপাদন মতবাদটা বেশি ব্যবহার করা হইতো, এখন আসলে উৎপাদন মতবাদ না, এখন বিক্রয় মতবাদকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কোন মতবাদ? এখন বিক্রয় মতবাদ। এখন আমরা বিজ্ঞাপন দেখাই পণ্য কিনি, বেশিরভাগ বিজ্ঞাপন দেখি, সেখান থেকে আমরা প্রভাবিত হই, সেই প্রভাবিত হয়ে আমরা পণ্য ক্রয় করি। ক্লিয়ার? বাংলাদেশের ক্ষেত্রে কোন মতবাদ উপযোগী? একসময় উৎপাদন মতবাদ উপযোগী ছিল বলা যায়, কিন্তু এখন আসলে উৎপাদন মতবাদকে আপনি প্রধান বলতে পারবেন না, এখন ধারণা চেঞ্জ হয়েছে, বুঝছেন? ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনার কোনটা নেবেন? উত্তর উত্তর নেবেন বিক্রয় মতবাদ। নিম্নের কোনটি ভোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টিতে মুখ্য ভূমিকা রাখে? আপনি আপনার ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টি করবেন, দ্যাট মিনস লং টার্ম প্রফিটেবল রিলেশনশিপ উইথ ইউর কাস্টমার। ইউ শুড কি করতে হবে আপনাকে? আপনার প্রাইস, ইউ শুড লেস ইউর প্রাইস, প্রাইস কমাবেন, কাস্টমার স্যাটিসফ্যাকশন, ক্রেতা সন্তুষ্টি করবেন, প্রয়োজন অনুধাবন অর্থাৎ তাদের যে আপনার কি অভাব
প্রয়োজন, কি তাদের নিড, এগুলো নিড আইডেন্টিফিকেশন করবেন। অধিক বিজ্ঞাপন অর্থাৎ আপনি প্রমোশনাল অ্যাক্টিভিটিস, অ্যাডভার্টাইজমেন্ট প্রমোশনাল অ্যাক্টিভিটিস ইনক্রিজ করবেন। এটা কোনটাও করতে হবে দেখেন তো। কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক করার জন্য পণ্যের দাম কম হলেই হবে, দেখে কে বলতে পারেন, একটু বুঝে বলেন কোনটা করলে কাস্টমারের সাথে আপনার দীর্ঘদিন সম্পর্ক থাকবে, এটা একটু বুঝে বলতে হবে উত্তর। পণ্যের মূল্য কম, কম মূল্য, এই 1500 টাকার কোর্স ফ্রি 1000 টাকা করে দিলেই হবে। ক্রেতা সন্তুষ্টি, সবাইকে ভালোভাবে পড়াইতে হবে, ভালোভাবে পড়াইতে হবে। প্রয়োজন অনুমোদন, আপনার প্রয়োজন কি সেটা বুঝতে হবে। অধিক বিজ্ঞাপন, বেশি বেশি করে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। এটা সবার চেয়ে ভালো হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। কারণ আপনি যদি আপনার কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারেন তাহলে তার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক থাকবে। আর আপনি দাম কমাইলেন কিন্তু কমাইয়া তাকে সেবা দিতে পারলেন না ভালো করে, তাহলে এটা লাভ নাই কোনো। এই জন্য এটা ক্রেতা সন্তুষ্টি করতে হবে। তারপর আসেন মার্কেটিং ক্রেতাদের জন্য কোনটি সৃষ্টি করে। মার্কেটিং ক্রেতাদের জন্য সেবার সৃষ্টি করে, পণ্য সৃষ্টি করে, ভ্যালু সৃষ্টি করে। ভ্যালু মানে হচ্ছে সুবিধা, আর অভিজ্ঞতা তাও না। মনে রাখবেন সেবা, পণ্য, অভিজ্ঞতা, এই তিনটা হচ্ছে বিপণন অর্পণ। বিপণন অর্পণ এই তিনটা কি কি? সেবা, পণ্য, অভিজ্ঞতা। সেবাটা হচ্ছে অদৃশ্যমান আর পণ্যটা হচ্ছে দৃশ্যমান, আর অভিজ্ঞতা হচ্ছে কাজের বাস্তব জ্ঞান। কাজের বাস্তব জ্ঞান। 13C। তারপরে আসেন পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য অপরিহার্য কোনটি। আপনি যে পণ্য উৎপাদন ও বিক্রয় করবেন এই জন্য অপরিহার্য কোনটি? আন্তর্জাতিক সরবরাহ, বাজার তথ্য, স্থানীয় চাহিদা, চুক্তি। তো আপনি পণ্য উৎপাদন করবেন ও বিক্রয় করবেন, এতে আপনার আগে যেটা জানা লাগবে ভোক্তার চাহিদা, রুচি, সামর্থ্য, এগুলো আগে বের করতে হবে। তারপরে বাজারে যে প্রতিযোগী আছে, প্রতিযোগী, দাম, কি অবস্থা, এগুলো বের করতে হবে। এগুলো হচ্ছে আমাদের বাজার তথ্য সংগ্রহ করতে হয়। এগুলোর জন্য কি করতে হয়? বাজার থেকে তথ্য সংগ্রহ করা লাগবে। ঠিক আছে, বাজার তথ্য সংগ্রহ করতে হবে। দেখে উত্তর কে দিতে পারছেন? 14 উত্তর হবে বি। আচ্ছা, তারপর আসেন অনেকেই মানুষ বিএমডাব্লিউ গাড়ি কিনতে চায়, তবে মাত্র কয়েকজনই তা ক্রয় করার সামর্থ্য রাখে। তার সামর্থ্য তাহলে হচ্ছে চাহিদা, সামর্থ্য রাখলে হচ্ছে চাহিদা। ঠিক আছে, আর অভিজ্ঞতা কি? বাস্তব জ্ঞান। অভাব কি? এটা হচ্ছে আমাদের প্রয়োজন যখন নির্দিষ্ট বস্তুর দিক নির্দেশনা করে। আমাদের ব্যক্তি ব্যক্তি মানে আমাদের যে আছে ব্যক্তিত্ব এবং সংস্কৃতি বস্তুগত দিক নির্দেশনা করে। প্রয়োজন হচ্ছে কোনো কিছু না পাওয়ার অনুভূতি। আমাদের উত্তর হচ্ছে কি? চাহিদা। তারপর আসেন ক্রেতারা ওই সকল পণ্য পছন্দ করে এবং ক্রয় করবে যেগুলোর যোগান পর্যাপ্ত, পণ্যের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে, মানে দাম কম। এটি কোন বিপণন ব্যবস্থাপনার মূল কথা? উৎপাদন, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, বিপণন মতবাদ। এটা আপনারা বলবেন। দেখি আমি তখন পড়াইছি, এবার 17 নম্বরটা আপনারা, 16 নম্বরটা আপনারা বলেন উত্তর কি হবে। 16 কি হবে? আচ্ছা, ইয়েস। অনেকে বলছে না, পণ্য মতবাদ না,
পণ্য মতবাদ হবে না, কারণ ক্রেতারা ওই জন্য পণ্যের মূল্য ক্রেতাদের ক্রয় সামর্থ্যের মধ্যে থাকে, মানে হচ্ছে কম। আর পণ্য মতবাদ অনুযায়ী যেগুলোর কোয়ালিটি ভালো সেগুলো কিনবে। তারপর আসেন আধুনিক বিপণনের জনক কে, এটা আর কি বলবো, এটা তো সবাই জানেন যে ফিলিপ কটলার। আচ্ছা, তারপর আসেন নিম্নের কোনটি বাজারজাতকরণের মৌলিক ভিত্তি? মৌলিক ভিত্তি কোনটা? বিনিময়, বিক্রয়, সম্পর্ক, বাজার, এটা একটু বলেন। একদম কোনটা থেকে আসছে? বিনিময় থেকে, বিক্রয় থেকে, সম্পর্ক থেকে, নাকি বাজার? বাজারজাতকরণের একেবারে মৌলিক ভিত্তি এটা হচ্ছে আপনার একদম মৌলিক ভিত্তি হচ্ছে ক্রেতা সম্পর্ক। ক্রেতা সম্পর্ক, ক্রেতার সাথে আপনার সম্পর্ক কিরকম, ক্রেতা সম্পর্ক, ঠিক আছে? এর উত্তর কি হবে? ক্রেতা সম্পর্ক। এরপর আসেন বিপণন প্রক্রিয়ার প্রথম ধাপ কি? ক্রেতার ভ্যালু অর্জন, আগে তো অর্জন করতে পারবেন না। ক্রেতার প্রয়োজন ও অভাব অনুধাবন। তারপর আপনারা বলেন দেখি এটা কোনটা হইতে পারে, বলেন তো দেখি, এটা বলতে পারেন কিনা। যদিও বুঝে গেছেন এখনই, কারণ আমি বলার পরে যে এখানে ভ্যালু অর্জন করবেন কবে, আগে তো আপনার প্রয়োজন, তাদের অভাব, এটা অনুধাবন করতে হবে। ক্রেতার প্রয়োজন, অভাব, এটা অনুধাবন করবেন, তারপরে সেন আপনি পারবেন, এর আগে তো পারবেন না। তাহলে কোনটা হবে এটা? 19-এর, ইয়েস, 19-এর উত্তর হবে বি, ক্রেতার প্রয়োজন ও অভাব অনুধাবন। তারপর আসেন বাজারজাতকরণের মুখ্য উদ্দেশ্য কি? কেন বিপণন কাজ করা হয়? মুনাফা অর্জন করা, এটা তো ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য, তাই না? এটা হচ্ছে ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য। ক্রেতার চাহিদা পূরণ করা, পণ্য উৎপাদন করা, ক্রেতার সন্তুষ্টি বিধান করে মুনাফা অর্জন করা। ক্রেতার চাহিদা পূরণ করা উত্তরটা হয়তো এটা বাদ দিলে, কিন্তু এটা আসলে হয় না। এটা হচ্ছে বেস্ট অপশন, বেস্ট। এটা কি? ক্রেতার সন্তুষ্টি বিধান করে মুনাফা অর্জন করা। যেন তেনভাবে মুনাফা অর্জন করলেই হবে না, সেটা ব্যবসায়িক কার্যক্রম। কিন্তু বিপণনের কাজ হচ্ছে টু স্যাটিসফাইড ইউর কাস্টমার অ্যান্ড মেক প্রফিটেবল রিলেশনশিপ আর মেকিং প্রফিট, মেক প্রফিট। এটা হচ্ছে আমাদের মার্কেটিং এর প্রসেসের বা সংজ্ঞা, যে ক্রেতার সন্তুষ্টি বিধান করে মুনাফা অর্জন করা। একটি কোম্পানির জন্য কখন উৎপাদন মতবাদ ব্যবহার করা হয়? উৎপাদন মতবাদ হচ্ছে দাম কম থাকে, আশেপাশে পাওয়া যায়, সহজেই সেটা ক্রয় করতে পারবেন। যখন পণ্যটি অযাচিত, না, অযাচিত পণ্য হলে বিক্রয় মতবাদ। যখন ধারাবাহিক পণ্যমান উন্নয়ন প্রয়োজন, তাও না। যখন পণ্যের মূল্য অত্যধিক, দাম বেশি এবং পণ্য মূল্য কমাতে উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন, কমাইতে হবে। আচ্ছা, যখন পণ্যের সরবরাহ চাহিদা থেকে বেশি, তাও না। তো আমাদের কাছে একটাই অপশন আছে, যে এটাই। যখন পণ্যের দাম বেশি, অত্যধিক, দাম কমানোর প্রয়োজন, আপনার খরচ হয়েছে 20,000 টাকা, আপনার প্রোডাক্ট তৈরি করছেন 500টি, তাহলে প্রত্যেকটার জন্য খরচ কয় টাকা হবে? তাহলে হবে একটা পণ্যের জন্য খরচ হবে 40 টাকা। তো আপনি 20,000 টাকার জায়গায়, 20,000 টাকাই খরচ, আপনি যদি 500 জায়গায় আপনি যদি তৈরি করতেন 1000, তাহলে আপনার খরচ কত হইতো? 20 টাকা করে খরচ হইতো। তখন খরচ কমে যেত, দাম কম হইতো। তা দাম কমের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের কোন মতবাদ? সেটা হচ্ছে আমাদের উৎপাদন মতবাদ। এইটা বুঝতে পারছেন কিনা দেখুন তো, 21 নম্বরটা ক্লিয়ার কিনা? 21 নম্বরটা বুঝতে পারছেন কিনা জানান আমাকে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি পরেরটায় আসবো। এটা ক্লিয়ার কিনা জানান আমাকে। ওকে, তাহলে এর উত্তর হবে কি? এইটা। তারপর আসেন বাজারজাতকরণের অত্যাধুনিক মতবাদ। আমি বলছি প্রাচীন মতবাদ হচ্ছে উৎপাদন মতবাদ, প্রাচীন। আর পণ্য বিক্রয় সমন্বিত বাজারজাতকরণ হচ্ছে আধুনিক।
আধুনিক মতবাদ যেখানে সবকিছুই ম্যাটার করে। এটা উত্তর কি হবে? বাজারজাতকরণের অত্যধিক গুরুত্বপূর্ণ আমাদের মতবাদ হচ্ছে এই সমন্বিত বাজারজাতকরণ মতবাদ। উত্তর হবে কি? এইটা সমন্বিত বাজারজাতকরণ মতবাদ। তারপর আসে সাশ্রয়ী মূল্যে পণ্য সহজলভ্যতা হলে, এই সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্য, দাম কম, ক্রেতা বেশি পণ্য ক্রয় করবে, এটি কোন মতবাদের অন্তর্ভুক্ত? এটা আপনারা বলেন দেখি। উৎপাদন মতবাদ, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, বিপণন মতবাদ। দেখি এটা কে বলতে পারেন? এগুলো সব কিন্তু বিভিন্ন বছর আসছিল বিগত বছরগুলোতে, হ্যাঁ, এই জন্য একটু প্র্যাকটিস করাচ্ছে আপনাদের। 23 নম্বরটা কি হবে? আচ্ছা, হ্যাঁ, উৎপাদন মতবাদ। এটা কি হবে? উৎপাদন মতবাদ। ভেরি গুড। তারপর আসে লেনদেন নিচের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? লেনদেন, লেনদেন মানে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যেটা হয়, তাই না? ক্রয় বিক্রয়ের মাধ্যমে বা মালিকানাগত উপযোগ সৃষ্টি করে। আমরা জানি শিল্প এর মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়, বা উৎপাদন বললেও হবে। হ্যাঁ, উৎপাদন। সময়গত উপযোগ সৃষ্টি করে কে? গুদামজাতকরণের মাধ্যমে। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। স্থানগত, পরিবহন, সত্যগত, ক্রয় বিক্রয়। তাই ক্রয় বিক্রয় হচ্ছে আমাদের এই লেনদেনের সাথে সম্পর্কিত, দেওয়া নেওয়া, গ্রহণ গ্রহণ, আদান প্রদান। এটা হচ্ছে সত্যগত। এটা কি বুঝতে পারছেন? 24 নম্বরটা। আচ্ছা, তারপরে আসি। হুম, সিএবি এর পূর্ণরূপ কি? কেবল না, কেবল না তো। কেবল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। কাস্টমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তাও না। কোঅপারেটিভ, তাও না। কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এটা হবে কি? সিএবি এর পূর্ণরূপ কি? কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সিএবি এর পূর্ণরূপ কি? কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আচ্ছা, 25 সি না, 25 ডি হবে। তারপর আসেন অভাব যখন ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত হয় তখন তাকে কি বলা হয়? অভাব যখন, আপনার অভাব আছে, অভাব প্লাস ক্রয় সামর্থ্য, ক্রয় করার সামর্থ্য আছে প্লাস ইচ্ছাও আছে, তাইলে সেটা অভাব থাকবে না, তখন সেটা চাহিদা হয়ে যাবে। অভাবটা কি হয়ে যাবে? চাহিদা হয়ে যাবে। তারপর একটি পণ্য থেকে সম্ভাব্য প্রাপ্য সুবিধা ও এর জন্য ব্যয়িত অর্থ, এই দুইয়ের পার্থক্য কি হচ্ছে? আপনি পণ্য থেকে যে প্রাপ্য সুবিধা, প্রাপ্য সুবিধা যেটা আপনি পাবেন, এবং সেখান থেকে একটা ব্যয়ের পার্থক্য, ব্যয়িত অর্থ, এই দুইটার পার্থক্যকে বলা হয় আমাদের ক্রেতা ভ্যালু। তারপর আসেন ক্ষুধা পেলে একজন বাংলাদেশি মানুষের ভাত মাছ খেতে চান। এটা কি আছে? একটা বস্তুগত দিক, বস্তুগত দিক নির্দেশ করছে তার ব্যক্তিত্ব প্লাস সংস্কৃতি, এই দুইটা ধারা। এটা হচ্ছে আমাদের কিসের উদাহরণ? অভাবের উদাহরণ। ক্ষুধা হচ্ছে, এই ক্ষুধা, ক্ষুধাটা হচ্ছে প্রয়োজন, আর এই ভাত মাছ এগুলো হচ্ছে আমাদের অভাব। আর যদি সামর্থ্য থাকে ভাত মাছ কেনার, এটা হচ্ছে আমাদের চাহিদা। বাজার হচ্ছে কি? বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি, বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। ঠিক আছে,
বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। আচ্ছা, তারপরে আসেন পণ্য থেকে প্রাপ্ত সুবিধা ও পণ্যের জন্য ব্যয়িত অর্থ, তাহলে এটা হচ্ছে ক্রেতা ভ্যালু। একই প্রশ্ন এসে পড়ছে দুইবার। তারপর আসেন মার্কেটিং এ ভ্যালু মানে কি? ভ্যালু হচ্ছে সুবিধা, এটা আগেই বুঝাইছি প্রথমেই। মার্কেটিং এ যে ভ্যালু আছে, ভ্যালু বলি আমরা, ঠিক আছে? ভ্যালুটা হচ্ছে সুবিধা দিচ্ছে। কি সুবিধা পাচ্ছেন আপনি? তারপর আসেন এটা মার্কেটিং এর মুখ্য উদ্দেশ্য কি? পণ্য উৎপাদন করা না এটা শিল্পের কাজ? ক্রেতার চাহিদা পূরণ করা, মুনাফা অর্জন করা, ক্রেতার সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জন করা। এটা বেস্ট অপশন, বেস্ট। এটা তো আগেও করাইছে একবার, একই প্রশ্ন বারবার আসানোর সময় রিপিট হয়। এরপর আসেন কোনটি বিপণনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ? বিপণনের কাজ কি? পণ্য উৎপাদন করা শিল্পের কাজ। ক্রেতা সন্তুষ্টি, হ্যাঁ এটা ক্রেতা সন্তুষ্টি করতে হবে। ক্রেতার চাহিদা, প্রচার ও বিজ্ঞাপন, এগুলো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কাস্টমারকে সন্তুষ্টি করা। বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? আপনার যে কাস্টমার থাকবে তাকে আপনি সন্তুষ্টি করবেন, ঠিক আছে? আপনার কাস্টমারকে সন্তুষ্টি করা। ওকে, তারপর আসেন একই প্রশ্ন আসে যে পণ্য থেকে প্রাপ্ত সুবিধা ব্যয়ের পার্থক্য, ক্রেতা ভ্যালু পারবেন এগুলা। বাজারজাতকরণের মুখ্য উদ্দেশ্য কি? ওই একই, ক্রেতা সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জন। এইবার আসেন পণ্য ডিজাইন। পণ্য ডিজাইন বিপণন মিশ্রণের কোন উপাদানে অন্তর্ভুক্ত? বিপণন মিশ্রণের 4টা উপাদান আছে: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। তার মধ্যে পণ্য যেটা, সেই ক্ষেত্রে কি কি আছে দেখেন। পণ্যের বৈচিত্র্য, পণ্যের সেবা, পণ্য প্রোডাক্টে। তারপর হচ্ছে আমাদের পণ্যের গুণাগুণ, পণ্যের নকশা মানে হচ্ছে ডিজাইন, পণ্যের নকশা। এইগুলো হচ্ছে সবকিছু আমাদের পণ্যের অন্তর্ভুক্ত। আর মূল্যের সাথে সম্পর্কিত হচ্ছে বাকির সত্ত্ব, পণ্যের দাম, তারপরে হচ্ছে পরিশোধের সময়। প্রসারের সাথে সম্পর্কিত হচ্ছে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, গণসংযোগ, প্রত্যক্ষ বিপণন। ওকে, তারপর আসেন এটা হবে কি? পণ্য। এটা দেখেন কোন পণ্য বা সেবা পাওয়ার ইচ্ছে, সামর্থ্য, অর্থ ব্যয়ের আকাঙ্ক্ষা, সবগুলাই আছে। তাহলে চাহিদা। ইচ্ছা, সামর্থ্য, অর্থ ব্যয়ের আকাঙ্ক্ষাকে কি বলা হয়? চাহিদা বলা হয়। তারপর আসেন অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বাজারজাতকরণের কোন মতবাদটি উপযুক্ত? এটা আপনারা বলবেন, এখন পড়াইছি। দেখি, এটা আপনারা বলবেন। সাঁইত্রিশ, অযাচিত পণ্য বিক্রয়ের জন্য তাহলে কি করতে হবে? বেশি বেশি বিজ্ঞাপন দেওয়া লাগবে। অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বাজারজাতকরণে কোন মতবাদটি উপযুক্ত? অবশ্যই এই বিক্রয় মতবাদ দিতে হবে, কেননা এটা হচ্ছে বেশি বেশি বিজ্ঞাপনকে প্রাধান্য দেয়। এটাই হবে বিক্রয় মতবাদ। হুম, 37-এ আমাদের 37-এ কি হবে? এই শোনেন, অযাচিত পণ্য দাম কমাইলেই হবে, কেউ কিনবে না। এটাকে বিজ্ঞাপন দিতে হবে বেশি বেশি করে, যেন আপনারা সবাই জীবন বীমা করতে চায়, এতে সবাইকে প্রমোশন করতে হবে, এতে তারা যেন আকৃষ্ট করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য নয়? অস্পর্শনীয়তা, তারতম্য, বৈশিষ্ট্য, পচনশীলতা, মালিকানা অর্জন করা যায় না। সেবার মালিকানা অর্জন করা যাবে না। আমার থেকে আপনি আমার সেবাকে আলাদা করতে পারবেন না।
মালিকানা কি করা যাবে না, এটাকে আলাদা করা যাবে না, মালিকানা অর্জন করা সম্ভব নয় এটা। বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে কোন মতবাদটি বিক্রয় মতবাদ, এটা বলা লাগবে না। তারপর আসেন পণ্য বা সেবা হতে প্রাপ্ত সুবিধা ও এবং এর জন্য ব্যয়িত অর্থের পার্থক্যকে কি বলা হয়, ক্রেতা ভ্যালু। একই প্রশ্ন আসে ভালো। তারপর আসেন ভ্যালু সৃষ্টি করে অজাত পণ্য বিক্রির জন্য, একই প্রশ্ন অনেকবার আসছে তো, এখানে একটু ভুল আছে, এটা মিস্টেক আছে, হ্যাঁ এটা ভুল আছে, এখানে ভুল, উত্তরটাই ভুল দেওয়া আছে, হ্যাঁ এটা কিন্তু হবে কি, এটার জন্য বিক্রয় মতবাদ, এটা একটু কারেকশন করে নেবেন, এটা এটা একটু ভুল আছে। একই প্রশ্ন তো রিপিট হয়েছে, অনেকবার প্রশ্ন রিপিট হয়। ঠিক আছে, 42 উত্তর কি হবে, 4। তারপর আসেন নিচের কোনটি বাজারজাতকরণের মতবাদের মূল বিষয়, বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন, ওই না, একই কথা, ক্রেতার সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন, উত্তর হবে কি এটা। তারপর আসেন প্রয়োজন হচ্ছে ব্যক্তির চাহিদার অনুভূতি, অভাবের অনুভূতি, বঞ্চিত থেকে মনে করার অনুভূতি, সন্তুষ্টির অনুভূতি। শোনেন, প্রয়োজন যেটা, আমাদের প্রয়োজন হচ্ছে কি, কোনো কিছু থেকে বঞ্চিত মনে করার অনুভূতি, এটা কি হবে, নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করতেছে, বঞ্চিত, যেমন হচ্ছে ক্ষুধা, খাবার থেকে বঞ্চিত, বস্ত্র, আমাদের পোশাক থেকে বঞ্চিত, এগুলো হচ্ছে আমাদের এই বঞ্চিত হওয়ার অনুভূতি, কি বঞ্চিত মনে করার অনুভূতি হচ্ছে এটা। সন্তুষ্টি কি, স্যাটিসফ্যাকশন, আপনার আনন্দ ও বেদনার অনুভূতি। আনন্দ, সে যদি সেবা পেয়ে খুশি থাকে তাহলে সেটা হচ্ছে আনন্দ, স্যাটিসফ্যাকশন। আর যদি এই বেদনার বিষয়টা, যদি সেবা পেয়ে সে অখুশি থাকে তখন সেটা হচ্ছে আমাদের এই বেদনার অনুভূতি। হ্যাঁ, বাজারজাতকরণের সবচেয়ে পুরাতন মতবাদ কোনটা, ওই একই উৎপাদন মতবাদ। বাজারজাতকরণের মতবাদে গুরুত্বের উপর কিসের উপর, ক্রেতার প্রয়োজনের উপর। বাজারজাতকরণের মতবাদ অনুযায়ী কোম্পানি মুনাফা অর্জন করে কিভাবে, ভোক্তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। এছাড়া আপনাদের আরো কিছু পড়াইছিলাম, যে প্রমিতকরণ, তৃতীয়তে পড়াইছিলাম হচ্ছে পর্যায়িতকরণ, এগুলো একটু পড়াইছিলাম, একটু রিভিশন করাই দিই আরেকটু, কারণ এটাই নিয়ে সমস্যা হতে পারে। প্রমিতকরণ কি, এটা হচ্ছে মানসিক কাজ, আর পর্যায়িতকরণ হচ্ছে শারীরিক কাজ, এটা হচ্ছে আগে করতে হয়, আগে এটি, আর এটা হচ্ছে পরে করতে হয়, পরে করতে হয়, আগে প্রমিতকরণ করতে হয়। প্রমিতকরণ হচ্ছে মান, মূল্য, সীমা নির্ধারণ, আর এটা হচ্ছে পর্যায়িতকরণ হচ্ছে বিভিন্ন ভাগে সাজানো, বিভিন্ন ভাগে সাজানো, আলাদা করা। একদম সহজ এক্সাম্পল দিই, আর একদম ক্লিয়ার বুঝে যাবেন। ধরেন হাঁসের মুরগি, ডিম, হাঁসের ডিম, না এটা হচ্ছে মুরগির ডিম, তারপরে এটা হচ্ছে হাঁসের ডিম, আর এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। মুরগির ডিমের দাম, ধরেন মুরগির যে ডিম, সেই মুরগির ডিমের দাম হচ্ছে আমি বললাম 20 টাকা হালি। হাঁসের ডিমের দাম ধরলাম, মুরগির ডিমের দাম 20 টাকা না, বেশি তো, কম হয়ে যায়। মুরগির ডিমের হালি হচ্ছে 40 টাকা হালি, হাঁসের ডিমের হালি 60 টাকা, কোয়েল পাখির ডিমের হালি 20 টাকা, এটা। আবার এখানে আমি কোনো মূল্য নির্ধারণের বিষয় না, আলাদাভাবে সাজায় রাখলেন, কোয়েল পাখির ডিমগুলো এই পাশে সাজায় রাখলেন, ওকে। তারপরে আপনি মুরগির ডিমগুলোকে এই পাশে সাজায় রাখলেন, তারপর আপনি হাঁসের ডিমগুলোকে এইদিকে সাজায় রাখলেন। এভাবে সাজায় রাখার বিষয়টা হচ্ছে আপনার পর্যায়িতকরণের কাজ, আর মূল্য নির্ধারণের সাথে সম্পর্কিত হচ্ছে প্রমিতকরণের কাজ।
এরপরে আরেকটা টপিক হচ্ছে আমাদের কোনটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। আমাদের বিনিময়, বিনিময়গত উপযোগ, ক্রয় বিক্রয়, সত্যগত উপযোগ সৃষ্টি করে। বিনিময়গত কাজ, বন্টন সংক্রান্ত কাজ আছে তিনটা। একটা হচ্ছে মৌলিকীকরণ, পণ্যকে নষ্ট থেকে রক্ষা করে, পণ্যকে আকর্ষণীয় করে। একটা হচ্ছে পরিবহন, স্থানগত উপযোগ সৃষ্টি করে। একটা হচ্ছে গুদামজাতকরণ, সময়গত উপযোগ সৃষ্টি করে। এই তিনটা হচ্ছে আমাদের বন্টন সংক্রান্ত কাজ, এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এই যে বন্টন সংক্রান্ত কাজ তিনটা কি কি? বন্টন, পরিবহন, গুদামজাতকরণ। পরিবহন, গুদামজাতকরণ, আর আরেকটা কি? বন্টন, পরিবহন, গুদামজাতকরণ এবং তার সাথে একটা বললাম মৌলিকীকরণ। এই তিনটা এটা হলো বন্টন সংক্রান্ত কাজ। আর বিনিময়গত কাজ হচ্ছে বিনিময়, ক্রয় বিক্রয়। একটা আছে সহায়ক কার্যাবলী, ব্যাংক, বীমা, বিজ্ঞাপন, তথ্য সংগ্রহ। এরপর একটা আছে হচ্ছে বিক্রয়ত সেবা প্রদান। এটা কিরকম? যেমন হচ্ছে গ্যারান্টি, ওয়ারেন্টি, আফটার সেল সার্ভিস। সাধারণত ইলেকট্রনিক পণ্যে এটা বেশি দেওয়া হয়, ইলেকট্রনিক পণ্য। এছাড়া বিপণনের যে পরিবেশ, ব্যষ্টিক, সামষ্টিক, এটা আসে পরীক্ষায়। হ্যাঁ, সামষ্টিক। ব্যষ্টিকের পরিবেশের উপাদানগুলো কি কি? ক্রেতা বা ভোক্তা, কোম্পানি, সরবরাহকারী, পাওনাদার যারা থাকেন প্রতিষ্ঠানের, প্রতিযোগী, আর প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। আর জনগোষ্ঠী, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ। আর বলা যায় এটা হচ্ছে আমাদের ব্যষ্টিক। আর সামষ্টিক গুলো কি কি? যেমন হচ্ছে জনসংখ্যাগত পরিবেশ, প্রাকৃতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত আর অর্থনৈতিক, সাংস্কৃতিক। এগুলো বিপণনের পরিবেশ, ব্যষ্টিক পরিবেশ, সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশ ব্যবসা বাণিজ্যকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। হ্যাঁ, ব্যষ্টিক পরিবেশ কি করে? ব্যবসা বাণিজ্যকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে, প্রত্যক্ষ প্রভাব। আর হচ্ছে পরোক্ষভাবে প্রভাব, পরোক্ষ প্রভাব। ব্যষ্টিক এটা নিয়ন্ত্রণ করা যাবে, এটা নিয়ন্ত্রণ করা যাবে না, অনিয়ন্ত্রণযোগ্য। দেশি মুরগির ডিমের দাম বেশি। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে আজকের পড়া। ঠিক আছে, আমাদের যে দুটো অধ্যায় আপনাদের আমি পড়াইছি, যে বিপণনের মৌলিক ধারণা, বিপণনের উৎপাদনের মতবাদগুলো বেশি আসে। তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে যে পড়িয়েছিলাম বিপণন পরিবেশ, তৃতীয় অধ্যায় থেকে বিপণন কার্যাবলী, এগুলো একটু রিভিশন করালাম। পরবর্তী ক্লাস হচ্ছে বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। তারপরের ক্লাস হচ্ছে পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ক্লাসের জন্য স্বাগতম। আসসালামু আলাইকুম।